মানুষের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ। চুল পড়লে তাই দুশ্চিন্তায় পড়েন যে কোনো বয়সের নারী বা পুরুষ। গবেষণায় দেখা যায় বংশীয় প্রভাব চুল পড়ার প্রধান কারণ হলেও কিটো ডায়েট, চুলে যে কোনো ধরনের তাপ বা কেমিক্যাল প্রয়োগ, পরিশ্রমহীনতা, পুষ্টিহীনতা এবং ফাস্টফুডের কারণে ব্যাপকভাবে চুল পড়ার প্রবণতা দেখা যায়। চুলে ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এক সময় হচ্ছে খৈলটা ভিজিয়ে সেটাও নিয়েছি, ফলাফল আসেনি। একটা জিনিসই খালি এনকারেজ করি ন্যাচারাল ইউজের মধ্যে, সেটা হচ্ছে পেঁয়াজের রস। কালার দিচ্ছি, আমরা স্ট্রেট করছি, কেউ পাম্প করছে, তারপর অনেক ধরনের চুলের স্টাইল করছে, তারপর আয়রন করা হচ্ছে চুল। এগুলো কিন্তু চুলের অনেক ক্ষতি করে। মানুষ সাধারণত লোকমুখে শুনে নানা ধরনের তেল, খোল, বিভিন্ন উদ্ভিদের রস ব্যবহার করে মাথায়। কোনোটিতেই স্থায়ী সুফল না থাকায় একের পর এক অবৈজ্ঞানিক থেরাপির শরণাপন্ন হয়, যা উল্টো চুলের ক্ষতি করে অনেক ক্ষেত্রেই। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যে কোনো অপারেশন, যে কোনো অসুখের পরে, ইভেন প্রেগন্যান্সির পরে, এগুলোর পাশাপাশি কিছু হরমোনাল ইমব্যালেন্স, যে কোনো ভাইরাল ইনফেকশনের পরে চুল পড়তে পারে। এর মধ্যে কোভিডেরটা আমরা খুব বেশি পাচ্ছি এখন। পেশেন্টরা খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদের কাছে আসছেন। তো এখানে প্রথমে আমরা পেশেন্টদেরকে এতটুকু আশ্বস্ত করি যে এটা আপনার কোভিডের কারণেই পরবর্তী এই 6 মাস এটা পড়তে পারে। চুল পড়া রোধে সহায়ক উত্তম চিকিৎসা মিনক্সিডিল টপিক্যাল সলিউশন। দীর্ঘমেয়াদে মিনক্সিডিল চুলের ফলিকলগুলো বাড়ানোর পাশাপাশি রক্ত চলাচল বাড়িয়ে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। মিনক্সিডিল একটি ড্রপার বা মিক্স, যা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী দীর্ঘদিন ব্যবহার করতে হয়। বেসিক মেডিসিন ফর হেয়ার ফল, মানে এটাতে কিন্তু আমাদের যে হেয়ারটা পড়ে, এটা চুলের গোড়াগুলো ছোট হয়ে যায়, হতে হতে তারপর চুলগুলো চলে যায়। মিনক্সিডিল এক্স্যাক্টলি ওই জায়গাটায় কাজ করে। হেয়ার লস নিয়ে আমাদের কাছে আসে, ওরা প্রায় 90% হিস্ট্রি দেয় যে ওদের বাবা বা চাচা, পুরুষদের ফ্যামিলিতে চুল কম। সো ছেলেদের এটা জেনেটিক, তাদের চুল রক্ষা করা সম্ভব ওষুধ দিয়ে। তবে মিনক্সিডিলের সঙ্গে পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি চুলের বৃদ্ধিতে সর্বাধিক কার্যকরী। ভুক্তভোগীর অবস্থাভেদে পিআরপি থেরাপি 3 মাস থেকে 1 বছর পর্যন্ত নেয়ার প্রয়োজন হতে পারে। পিআরপি কিভাবে কাজ করে? আমাদের স্ক্যাল্পে একটা হেলদি এনভায়রনমেন্ট প্রোভাইড করে। যাদের চুল স্ক্যাল্প অতিরিক্ত ড্রাই, সেখানে হাইড্রেশন মেনটেন হয়, চুলের গোড়া মজবুত হয়, হেয়ার ফলিকলকে স্টিমুলেশন দেয়, এর ফলে হেয়ার রিগ্রোথে হেল্প হয়। চুলের উপরিভাগে যে লেয়ার, যেটি নানা কারণে ড্যামেজ হয়ে থাকে, সেটিতে একটি প্রলেপ দেয়, এর ফলে চুল হয় আরও ঝলমলে, প্রাণবন্ত। ডেঙ্গু হওয়ার পর আমার অস্বাভাবিক চুল পড়ে। চুল পড়ার পর আমি 2টা পিআরপি ট্রিটমেন্ট নিই। 2টা পিআরপি ট্রিটমেন্ট করার 15 দিনের মাথায় আমার চুল পড়াটা কমে যায়। দেন আমি এটা যেহেতু ভালো রেজাল্ট পেয়েছি, আমি এটা কন্টিনিউ করি। তবে পিআরপি থেরাপি কাদের জন্য অকার্যকর সেটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করবেন একজন ডার্মাটোলজিস্ট। সেক্ষেত্রে স্থায়ী সমাধান রয়েছে চুল প্রতিস্থাপনে। 2.5 থেকে 4 হাজার চুল বিজ্ঞানসম্মত উপায়ে উঠিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ওই ব্যক্তির মাথায় প্রতিস্থাপন করা হয়। সাদা কিছু স্পটের মতো আমরা দেখতে পাচ্ছি জায়গায়, এগুলো হচ্ছে ফলিকুলার পার্মানেন্ট ড্যামেজ। পার্মানেন্ট ড্যামেজের কারণে পিআরপি বা অন্য কোনো গ্রোথ ফ্যাক্টর বা অন্য কোনো ঔষধ, মিনক্সিডিল, এইগুলা এখানে কোনো কাজই করবে না। যেখানে চুল গজানোর কোনো সম্ভাবনা নাই, সেখানে আপনি অন্য জায়গা থেকে নিয়ে চুলটা লাগিয়ে দিলেন, কপাল আস্তে আস্তে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আর পিআরপি কাজ করতে হবে না। ট্রান্সপ্লান্ট করার পরে চুলগুলো 6 ঘন্টার বেশি সাধারণত জীবিত থাকে না বাইরে, ফলে আমাদের উদ্দেশ্য থাকে 6 থেকে 8 ঘন্টার মধ্যে আবার রিপ্লেস করে দেওয়া যায়, মাথায় ঢুকাই দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন নানা চিকিৎসার মাধ্যমে চুল কখনোই সম্পূর্ণ আগের অবস্থায় ফিরবে না। তবে অস্বাভাবিক হারে চুল পড়ার শুরুতেই ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে পারলে তা রোধে বা নতুন করে গজাতে কার্যকরী পথের সন্ধান পাওয়া যায়। তবে হারানো চুল ফিরে পেতে দীর্ঘমেয়াদী চিকিৎসায় অবশ্যই ভুক্তভোগীকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বুদ্ধিবাড়িতে, সঙ্গে আছি মুজাহিদ শুভ। অনুষ্ঠানের শুরুতেই প্রচারিত প্রতিবেদন দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয় চুল পড়া রোধে কার্যকর উপায়। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে যুক্ত আছেন 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ডাক্তার জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন রোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও বনানী থেকে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার জিনাত মেরাজ, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ইউনাইটেড হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে নারী এবং পুরুষ ভেদে চুল পড়ার কারণগুলো আসলে আলাদা কিনা, যদি আলাদা হয়ে থাকে
পুরুষের চুল পড়ার কারণগুলো আসলে কি কি? ধন্যবাদ আপনাকে। নারী পুরুষের চুল পড়ার বেশিরভাগ কারণ একই, তারপরেও কিছু কারণ আছে একটু যেটা নারীতে পড়ে পুরুষে পড়ে না, বা পুরুষে পড়ে নারীতে পড়ে না। চুল পড়ার কারণ যদি আমরা বলতে চাই, সবার আগে আমি যেটা বলবো নিউট্রিশনাল স্ট্যাটাস। একজন মানুষের নিউট্রিশনাল স্ট্যাটাস কি? যেমন আমাদের যারা সুবিধা বঞ্চিত শ্রেণী আছে, তারা খাওয়া দাওয়া কম করায় অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, রক্তের অনেক কিছু ডেফিসিয়েন্সি হচ্ছে, ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে, সেটার অভাবে এক ধরনের চুল পড়ে। আবার যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি আছে, যারা মানে ডায়েট করছে, সুনির্দিষ্টভাবে ডায়েট না করার কারণে, অর্থাৎ ব্যালেন্স ডায়েট না হওয়ার কারণে তাদেরও কিন্তু অ্যানিমিয়া হয়ে যাচ্ছে। যেমন কমনলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, এগুলাও চুল পড়ার একটা বড় কারণ। পাশাপাশি আমি যেটা বলবো যে একজন মানুষের লাইফস্টাইল, জীবনযাপনের যে স্টাইলটা, প্রত্যেক ইন্ডিভিজুয়ালি আলাদা। কেউ রাতে বেশি ঘুমাচ্ছেন, কেউ দিনে বেশি ঘুমাচ্ছেন, কেউ ডেলি 3 বার শ্যাম্পু করছেন, কেউ সপ্তাহে 1 বারও শ্যাম্পু করছেন না, কেউ হেয়ার কসমেটিক্স কিছু ইউজ করছেন, চুলের যত্ন কেউ নিচ্ছেন, কেউ নিচ্ছেন না, কেউ প্রতি সপ্তাহে চুল কাটছেন। এই সবগুলাই ডিপেন্ড করে চুল পড়া কম বেশির উপর। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলবো যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা বংশগত চুল পড়া, এটা কিন্তু মেল ফিমেল দুই ধরনেরই হতে পারে। মেলকে আমরা বলি মেল প্যাটার্ন বালনেস, ফিমেল প্যাটার্ন বালনেস। অর্থাৎ বংশীয় ঐতিহ্য বা জেনেটিক একটা সূত্র যদি থাকে, তার মানে কিন্তু এমনটা না যে আমার বাবার টাক ছিল আমার টাক হবেই, এমনটা না। অনেক ফ্যামিলিতে আপনি দেখবেন বাবা, দাদা, বড় ভাই সবার মাথা ভর্তি চুল, ছোট ছেলের আবার একদম টাক হয়ে গেছে। তার উত্তর হচ্ছে পূর্বপুরুষ কারো না কারো কম বয়সে এই সমস্যাটা ছিল, জিন সেটাকে টেনে নিয়ে তার উপর ছেড়ে দিয়েছে। তো মূলত এই কারণগুলো আছে। আমি অধ্যাপক ডাক্তার জিনাত মিরাজ আপনার কাছে জানবো যে নারীদের চুল পড়ার কারণগুলো আসলে কি কি? মেয়েদের চুল পড়ার অনেকগুলি কারণ আছে। একটা কারণ হলো যেটা ডক্টর জাহেদ বলছিলেন, নিউট্রিশনাল কারণ। মেয়েদের আমাদের প্রতি মাসে একটা মাসিক যেটা হয়, সেটার জন্য কিছু রক্তশূন্যতা হয়, আর ওই ব্যাপারে ওরা সাবধান থাকে না। ওরা হয়তো সাপ্লিমেন্টস নেয় না, বা ওরা হয়তো চেক করে দেখে না যে ওদের হেমোগ্লোবিন কত। সো হেমোগ্লোবিন যদি কম থাকে, ফেরিটিন যদি কম থাকে, তাহলে চুল পড়বে। এটার পাশাপাশি কিছু কারণ আছে যেটাকে আমরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলি, মেয়েদের ক্ষেত্রে ফিমেল প্যাটার্ন বলি। ফিমেল প্যাটার্ন মেল প্যাটার্ন থেকে অনেক ভিন্ন। আর মেল প্রেজেন্ট করে মেয়েদের ক্ষেত্রে সামনে ফ্রন্টাল হেয়ারটা থাকে, রিটেইন থাকে, কিন্তু পিছন থেকে মানে পুরো মাথার চুলটা পাতলা হয়ে যায়, ডিফিউজ থিনিং হয়। আর যেটা আমরা সিঁথি করি, সেটা সিঁথিটা বড় হয়ে যায়। তো মেয়েদের ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, যেটা হরমোনাল কারণের মধ্যে যেটা হয় মেয়েদের ক্ষেত্রে, যদি অ্যান্ড্রোজেন্স, যেগুলি পুরুষালী হরমোন, প্রত্যেকটা মেয়ের মধ্যে একটু করে পুরুষালী হরমোন থাকে। সেই পুরুষালী হরমোনটা ব্যালেন্সটা যদি আমাদের শরীরে নষ্ট হয়ে যায়, মেয়েদের শরীরে নষ্ট হয়ে যায়, তখন চুল পড়তে শুরু করে। আর মেয়েদের ক্ষেত্রে আবার দেখা গেছে যে সবসময় মেল হরমোনের জন্য যে চুল পড়ে তা না। অনেক সময় 60-70% ক্ষেত্রে অ্যান্ড্রোজেন্স মোটামুটি ঠিক থাকে। ওইসব ক্ষেত্রে দেখা যায়, রিসার্চে বলে যে মেবি জেনেটিক্যালি ওরা ডিটারমিন যে ওদের এস্ট্রোজেন, মানে মেয়েলি হরমোন এস্ট্রোজেনের কোনো প্রবলেম থাকতে পারে, এস্ট্রোজেন কম থাকতে পারে। তারপর যেটা হয় যে মেয়েদের উভয় মহিলা পুরুষের থাইরয়েড ডিসঅর্ডার থাকে, মেয়েদের স্ট্রেস থাকে। প্যান্ডেমিকের মধ্যে মেয়েদের চুল বেশি পড়ছে, বিকজ ওরা সারাদিন ঘরে আছে, বাচ্চারা আছে, মানে সব ঘরের মধ্যে এখন কাজের লোকও নাই, সো একটা বড় স্ট্রেস। তারপর দেখা যায় যে মেয়েরা আবার চুলের যত্নটাও একটু বেশি করতে চায়। চুলের যত্ন করতে গিয়ে ওরা হয়তো বাজার থেকে যে কোনো শ্যাম্পু কিনে নিয়ে আসে। শ্যাম্পুটার মধ্যে কি আছে সেই উপাদান দেখার কিন্তু আমাদের ইনগ্রেডিয়েন্টস দেখে নেওয়ার অভ্যাস আমাদের নাই। আমরা ওভার দ্য কাউন্টার বলি একটা অ্যান্টি হেয়ার ফল
অ্যান্টি হেয়ার ফল একটা শ্যাম্পু আমাদেরকে দেন। তো শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্টসটা দেখে আমাদের কেনা উচিত, শ্যাম্পু আমাদের চুল বুঝে কেনা উচিত। চুল যদি খুব রুক্ষ হয় তাহলে আমাদের কিছু হাইড্রেটিং শ্যাম্পু কেনা উচিত, যেগুলোর মধ্যে একটু অ্যালোভেরা থাকে, ভিটামিন ই থাকে। আর আমরা যদি হেয়ার ফল যদি মানে ইয়ে করতে চাই, আমরা যদি কমাতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে মাথায় যদি আমরা লোকালি কিটোকোনাজল শ্যাম্পু ইউজ করি, ওইটা কিন্তু আবার আমাদের যেই কারণে চুল পড়ে, যে এনজাইমটা বেড়ে গেলে বা এনজাইম অ্যাক্টিভিটি বেড়ে গেলে সেই এনজাইমটাকে ব্লক করতে পারে। সো কিটোকোনাজল শ্যাম্পু ইন এডিশন টু ট্রিটিং দ্য ফাঙ্গাল ইনফেকশনস আমরা এটাকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতেও ইউজ করতে পারি। তারপর যেটা হয় মেয়েদেরকে আমরা যেটা ওরা পার্লারে গিয়ে প্রায় হেয়ার ট্রিটমেন্টস করে। এখন হেয়ার ট্রিটমেন্টস ওরা পুরোপুরি সেলনের উপরে বিশ্বাস করে, কখনোই জিজ্ঞেস করে না যে কি ইউজ করছে, কতক্ষণ রাখছে। হ্যাঁ, সো এটা একটা বড় ব্যাপার। আরেকটা হলো যে হেয়ার রিবন্ডিংটা আজকাল একটা খুব পপুলার একটা হেয়ার মানে হেয়ার স্টাইলিং একটা অপশন। তো হেয়ার স্টাইলিং অপশন যেটা হেয়ার রিবন্ডিংয়ে হয়, সেটা হলো যে এটার যে বন্ডসগুলি থাকে, হাইড্রোজেন বন্ডসগুলি ভেঙে দেওয়া হয়। ভেঙে দিলে যেটা হয়, যদি ওই কেমিক্যালটা যেটা এই কাজটা করে সেটা বেশিক্ষণ যদি মাথায় রেখে দেয়, তাহলে কন্টিনিউয়াস ওর পরে চুল ভেঙে পড়তে থাকে। সো আরেকটা হলো যে আমরা যেটা একদমই খেয়াল করি না, সেটা হলো যে মহিলারা যখন রোদে যায়, রোদ থেকে কিন্তু আমাদের চুলের অনেক ক্ষতি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার জাহিদ পারভেজ আপনার কাছে জানবো যে চুলের অযত্ন কিংবা অতিরিক্ত যত্ন দুটোই আমরা ধারণা করে থাকি ক্ষতি। অযত্নগুলো আসলে কেমন হয়, অতিরিক্ত যত্নগুলো আসলে কেমন হয়? অযত্ন বলতে একজন মানুষের নিয়মিত চুলের পরিচর্যা বলতে আমরা প্রথমেই বুঝতে পারি যেটা যে আঁচড়াতে হবে। চিরুনি হোক, হেয়ার ব্রাশ হোক, এতে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এবং মাথার কিছু ডাস্ট যেগুলো আলগা সেটাও ক্লিন হয়ে যাবে। এই ডাস্ট থাকলেও কিন্তু চুল পড়ার জন্য একটা পর্যায়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। পাশাপাশি শ্যাম্পু করা, যে আমি শ্যাম্পু করলে চুল বেশি পড়ে, আমি 10 দিন 15 দিন পর, বা কেউ আমাকে প্রায়ই বলে যে আমি শ্যাম্পু করি না। হ্যাঁ, এটা একটা অযত্ন। আর পাশাপাশি শারীরিক কিছু অযত্ন, যেমন খাওয়া দাওয়া, অর্থাৎ প্রপার ডায়েটটা যদি না হয়, সে শুধু মাংসই খাচ্ছে বা শুধু ভেজিটেবল খাচ্ছে, কোনো ফ্রুটস খাচ্ছে না, শাকসবজি খাচ্ছে না, সেগুলোও একটা বড় ইফেক্ট ফেলে। পাশাপাশি আছে যেমন লাইফস্টাইল, কেউ ঘুমাচ্ছে রাত 4টায়, কেউ ঘুমাচ্ছে রাত 10টায়, কেউ দেরি করে উঠছে, কেউ খুব আর্লি উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে একটু আর্লি ঘুমানোই ভালো। যাদের চুলের প্রবলেম শুরু হয়েছে তাদের জন্য একটু নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ, এবং জিনাত আপা যেটা বললেন যে স্ট্রেস মেয়েদের ক্ষেত্রে বিশেষত, এটা ছেলেদের ক্ষেত্রেও আসলে স্ট্রেসের কারণে চুল পড়ে যেতে পারে। সেই কারণে আমাদের যে লাইফস্টাইল, আসলে তো স্ট্রেস ফ্রি থাকাটা ভেরি ডিফিকাল্ট। নিজে চেষ্টা করতে হবে, হালকা এক্সারসাইজ করে, একটু পরিমিত ঘুম, পরিমিত খাওয়া, এগুলোর মাধ্যমে। আর চুলের অতিরিক্ত যত্ন, সেটা শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য তা বলবো না, ছেলেদের ক্ষেত্রেও। আপনি জানেন যে একটা ছেলে বাইক চালাচ্ছে, সে রেগুলার চুলটাকে সুন্দর করার জন্য, একটা ফ্যাশন করার জন্য হেয়ার জেল লাগাচ্ছে, কেউ ক্রিম লাগাচ্ছে। এগুলা কিন্তু আমি দেখছি যে হিস্ট্রি নিলে চুল দ্রুত চলে যাওয়ার একটা বড় কারণ হেয়ার জেল বা স্পাইক করা বা হেয়ার ক্রিম ইউজ করা। বেসিক্যালি তেলের গুরুত্ব চুল গজানোর ক্ষেত্রে বা চুল ধরে রাখার ক্ষেত্রে একেবারে নাই বললেই চলে। তেলটা একটা শাইনিং একটা অ্যাপিয়ারেন্স দিবে, জুতায় যেমন কালি করা, তেলটাও ওরকম করবে, বা হেয়ার কালারটা অনেকটা ধরে রাখবে। কিন্তু তেল দিয়ে নতুন করে চুল গজানো কিছু তেলের ক্ষেত্রে সত্যি যদিও হয়, সেটা সাময়িক, অল্প কিছু দিনের জন্য হয়, তারপর কিন্তু আবার ঝরে যায়। তো মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, আবার অলরেডি আপু বলে ফেলেছেন যে হেয়ার রিবন্ডিং করা, স্ট্রেট করা, ইভেন হেয়ার কালার করাও। তো পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে বাইক চালিয়ে স্ক্যাল্প ক্লিন না করা, শ্যাম্পু না করা, হেয়ারের বিভিন্ন কাট দেয়া, এই সবগুলাই চুল পড়ার জন্য দায়ী আমি বলবো। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার জিনাত মেরাজ, আপনার কাছে জানবো যে বংশগত চুল পড়া এটি সবথেকে বড় কারণ, পুরুষ বা নারী আমরা যাই বলি না কেন,
এটি ফেরানোর ক্ষেত্রে আসলে বিজ্ঞানসম্মত পদ্ধতি কি, ফেরানো যায় কিনা? বংশগত কথা যেটা আপনি বললেন, বংশগত চুল পড়াটা আমরা যেটা দেখি বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে দেখি, মহিলাদের ক্ষেত্রেও আছে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, বেশি পাই পেশেন্টস আমরা। আর এইটা ডেফিনেটলি এটা আমরা চিকিৎসা করলে, যদি পেশেন্ট যদি আর্লি স্টেজে আসে আমাদের কাছে, তাহলে পেশেন্টদেরকে চিকিৎসা যেটা আমরা দিই, লাগানোর চিকিৎসা দিই, আমরা হেয়ার কেয়ারটা বলে দিই। লাগানোর চিকিৎসার মধ্যে যেই একটা অনেক দিন ধরে একটা প্রমাণিত ওষুধ আছে, সেটা হলো যে মিনক্সিডিল। অনেকেই আপনাদের কাছে এসে যে পিআরপি করছে, যেটিকে খুবই বিজ্ঞানসম্মত বলা হয়, কিন্তু দীর্ঘদিন পিআরপি করার পরেও তারা বলছেন যে তাদের চুল আসলে ফিরছে না আগের মতো। এটা আসলে কেন হয়? ধন্যবাদ আপনাকে। এখন পিআরপি কোন ফিল্ডে করা হচ্ছে, কোন উদ্দেশ্যে করা হচ্ছে, এখন কারো যদি টাক মাথা থাকে সেখানে আমরা পরীক্ষা করি ট্রাইকোস্কোপ দিয়ে যে তার ফলিকল আছে কিনা। ফলিকল না থাকলে পিআরপিতে কিন্তু চুল আসবে না। কারো যদি অর্ধেক টাক থাকে, আমরা পরীক্ষা করে দেখলাম যে ওখানে ফলিকল নাই, যতই আমি পিআরপি করি সেই ক্ষেত্রে কিন্তু ওটা কাজ হবে না। সেই ধরনের কিছু প্রশ্ন হয়তো উঠে। আর যাদের চুল আছে কিন্তু থিনিং হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে পিআরপি একটা ভালো ইফেক্ট দেয় চুলটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে। কিন্তু সেই ইফেক্টটা কতদিন, এটা ডিজিজ অনুযায়ী, যেই চুলের যেই রোগের কারণে চুল পড়ে সেটার উপর ডিপেন্ড করে। যদি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয়, সেই ক্ষেত্রে ধরেন আমি মাসে একটা করে পিআরপি থেরাপি দিলাম, 10টা করলাম, 10টা করার পর পরবর্তী 1 বছর 1.5 বছর সেই চুলটাকে ধরে রাখতে পারবে। দেন কিন্তু আস্তে আস্তে আবার টেস্টোস্টেরন ভেঙে ডিএসটি কনভার্সনটা বেড়ে যাবে। মূলত এই ডিএসটি কনভার্সনে যাদের ডিএসটি বেশি তৈরি হয় তারাই এই ধরনের চুল পড়ার জন্য দায়ী। সেই ক্ষেত্রে পিআরপি দিয়ে একজন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা আর্লি স্টেজ যদি বলি বংশগত চুল পড়ার, চুল ধরে রাখতে পারবে, কিন্তু কন্টিনিউয়াস লাইফ টাইম, অর্থাৎ এই বছর করলো, পরের 1-1.5 বছর করলো না, তারপর আবার যখন হেয়ারফল বাড়বে তখন কিন্তু তাকে আবার নিতেই হবে। ব্যক্তি কি ভেদে এটি নির্ধারণ করবে কোন শ্যাম্পুটি তার জন্য প্রয়োজন, এবং কি দেখে আসলে এগুলো কেনা উচিত বলে মনে করেন আপনি? শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্টসটা, শ্যাম্পুর মধ্যে কি আছে একটু দেখে কিনবেন। ধরেন শ্যাম্পুর মধ্যে প্যারাবেন আছে। প্যারাবেনটা হলো যে একটা এমন কেমিক্যাল যেটা শ্যাম্পুর মধ্যে থাকতে পারে, অ্যান্ড আমি যদি ওই শ্যাম্পু, প্যারাবেন কন্টেনিং শ্যাম্পু প্রলংড ইউজ করি, তাহলে আমাদের দিস অ্যাক্টস লাইক অ্যান এস্ট্রোজেন অ্যান্ড ইট কজেস ব্রেস্ট ক্যান্সার। সো এটা খুবই একটা একটা সিরিয়াস ব্যাপার। আমি প্রলং যদি প্যারাবেন ইউজ করতে থাকি তাহলে এটা হতে পারে। প্লাস কিছু জিনিস আছে যেটা শ্যাম্পুর মধ্যে থাকে, লরেল সালফেট থাকে। লরেল সালফেট করে কি, এটা চুলকে ফোম, শ্যাম্পুকে ফোম দেয়। আমরা সবাই পছন্দ করি শ্যাম্পু করার সময় যেন একটু চুলে ফোম হয়, কিন্তু ওইটার মধ্যে যদি ওই লরেল সালফেট থাকে, ফর্মালডিহাইড থাকে, তাহলে এগুলি আমাদের ইউজ করা একদমই উচিত না। ফর্মালডিহাইড ক্যান কজ ইনফার্টিলিটি, তারপর মিসক্যারেজ হতে পারে মেয়েদের ক্ষেত্রে, তারপর দিজ আর এই কেমিক্যালসগুলি কার্সিনোজেনিক। সো কমনলি যেটা বলি আমরা মেয়েদেরকে, ফার্স্ট যেটা বলি সেটা হলো প্যারাবেন, বিকজ প্যারাবেন একদম প্রমাণিত যে এস্ট্রোজেন লাইক কাজ করে। সো একটু কষ্ট করে ইনগ্রেডিয়েন্টসটা পড়ে নেবেন, পড়ে তারপর ইউজ করবেন। আর যদি হেয়ার গ্রোথের জন্য কিনতে চান, তাহলে ওইটার মধ্যে যেন আপনি দেখবেন যে বায়োটিন যেন থাকে, ওইটার মধ্যে যেন ভিটামিন ই থাকে বা অ্যালোভেরা থাকে। আর চেষ্টা করতে হবে শ্যাম্পু কেনার সময় যেন আমরা কেমিক্যাল মুক্ত শ্যাম্পু যদি কিনতে পারি। কতগুলি শ্যাম্পু পাওয়া যায় বাজারে যেগুলি হলো যে অর্গ্যানিক শ্যাম্পু, সেগুলি সবচেয়ে সেফ, কিন্তু হয়তো রেডিলি অ্যাভেলেবল না বা অনেক এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে আমরা শ্যাম্পু ইউজ করলাম, একটা মোটামুটি ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করে প্রিজারভেটিভ দেখে কিনে নিলে আমরা সেফ থাকবো। যাদের চূড়ান্ত পদ্ধতি হেয়ার ট্রান্সপ্লান্ট করা লাগবে, ট্রান্সপ্লান্ট করার সাথে সাথে কি তার দায়িত্ব শেষ হয়ে গেল কিনা, এটি কতদিন পর্যন্ত আসলে লাস্টিং করে? আসলে ট্রান্সপ্লান্ট করে দিলাম সাথে সাথে চুল হয়ে গেল এমনটা না। ট্রান্সপ্লান্টের পর 3 to 4 weeks আফটার ট্রান্সপ্লান্টেশন ওই ট্রান্সপ্লান্টেড হেয়ারের 70 to 80% পড়ে যাবে। এটাকে বলে শেডিং ফেজ। শেডিং ফেজটা 2 সপ্তাহ, কারো 3 সপ্তাহ থাকতে পারে, তখন ঘাবড়ালে চলবে না। এবং ট্রান্সপ্লান্টটা প্রসেসটা আসলে আমি বলবো পুরোপুরি 1 বছর ডক্টরের পরামর্শে থাকতে হবে। সেটা 15 দিন পর পর হোক, 1 মাস পর পর হোক,
প্রথম দিকে ইউজুয়ালি আমরা বলি যে 1 মাস পর পর আমাদের সাথে সাক্ষাৎ করবেন, তাহলে আমরা পরীক্ষা করতে পারি যে তার ট্রান্সপ্লান্টেশনটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে কি না। এই মেজারমেন্টগুলো যদি আমরা না করি, সেকেন্ডারি কোনো ইনফেকশন হতে পারে, বা পেশেন্টকে আমরা ইউজুয়ালি মিনোক্সিডিল পরবর্তী 8 মাস 10 মাস দিয়ে থাকি। ফিনেস্টেরাইড, যারা ফিনেস্টেরাইড খেতে অপারক তাদের ক্ষেত্রে লেটেস্ট একটা ড্রাগ আছে সোপালমেট্রো, হিউজলি ইউজ হচ্ছে এখন সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে, যেটা ফিনেস্টেরাইডের সাইড ইফেক্টকে জিরো করে নিয়ে এসেছে। মিনোক্সিডিলের জায়গায় আমি ঢাকাতে ইউজ করছি ন্যানোক্সিডিল আজকাল ইউজ করা হচ্ছে, যেটা অনেক বেশি সেফার। মিনোক্সিডিলে আপনি জানেন যাদের হাইপোটেনশন, যারা একটু ইল হেলথ, প্রেশার কম থাকে, তারা প্রায়ই কমপ্লেন করে মাথা ঘোরায়। জিনাত আপা যেটা বলছিলেন, এটা মূলত প্রেশারের অ্যান্টি হাইপারটেনসিভ একটা ড্রাগ হিসাবে এসেছেন। তো সেই ক্ষেত্রে ন্যানোক্সিডিল, কিছু ভিটামিন, অর্থাৎ ট্রান্সপ্লান্ট করার পর পেশেন্টের যেমন দায়িত্ব, আমাদের দায়িত্ব আরও অনেক বেশি। আমরা সবসময় খোঁজখবর রাখি যে আপনি আসলেন না কেন। আরেকটা ব্যাপার যে ট্রান্সপ্লান্টের আগে পিআরপি যে কেউ করতে পারেন, তবে পরে করাটা অনেকটাই বেশি বেনিফিশিয়াল। মানে নতুন চুলগুলা পাশাপাশি এক্সিস্টিং হেয়ারগুলা ধরে রাখতে এটা খুব সাহায্য করে। অ্যাজ এ রেজাল্ট একটা ইউনিফর্ম রেজাল্ট, যেটাকে আমরা গুড রেজাল্ট বলি, সেটা পেশেন্ট অ্যাচিভ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জিনাত মেরাজ, আপনার কাছে জানবো যে ওষুধ বলি, পিআরপি বলি, যে পদ্ধতির মধ্যে দিয়ে আমরা যাই না কেন, আমাদের রোগী হিসেবে আসলে এক্সপেকটেশন কতদূর করা উচিত? একটা কথা বলতে চাই, সেটা হলো যে মানুষ বয়সে বয়সে মানুষের চুলটা কোনো প্রবলেম না থাকলেও চুলটা আস্তে আস্তে কিন্তু মানে এটা কমে যায়। বয়স, যেটা আমরা বয়সের চুল বলি, আস্তে আস্তে চুলটা সেনেসেন্স বা রেস্টিং ফেজে যেতে মানে চলে যায় আর কি, যেভাবে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন। সো এই নর্মাল মানুষেরই আস্তে আস্তে উইথ এই চুলের ডেন্সিটি, চুলের থিকনেস, চুলের শাইন, এগুলি উইথ এজ নর্মালিও কমতে পারে। আর যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, আমরা অনেক পেশেন্টরা অনেক আশা নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করে যে ওরা ফিরে পাবে ওদের চুলটা, কিন্তু যেটা আমরা দেখি, আমার যতগুলি পেশেন্টদের আমি ফলো আপ করেছি, দেখেছি, সেটা হলো যে ওরা চুল ডেফিনেটলি ফিরে পায়, অ্যান্ড কিন্তু ঠিক যে আগের মতন ঝলমলে চুল একদম যেরকম টিভিতে অ্যাড দেখায় সেরকম হয়তো পাবে না, কিন্তু এমন পাবে যেই মানে এতটুকু চুল পাবে যেইটা পাওয়াতে ওদের সেলফ কনফিডেন্সটা ওরা ফিরে পাবে, ওরা সেলফ এস্টিমটা ফিরে পাবে, ওরা যে ছোট মানে ওদের যে একটা এই কন্ডিশন নিয়ে মনে দুঃখ থাকে সেটা অনেক কমে যাবে। সো দে ক্যান ফেস দ্য সোসাইটি। আমি ডাক্তার জাহিদ পারভেজ আপনার কাছে জানবো যে চুল নিয়ে অনেক মানুষ আপনাদের কাছে প্রতিনিয়তই আসছেন, তারা কোন কোন ভুল পদ্ধতির মধ্যে দিয়ে সফল না হয়ে তারপর আপনাদের কাছে আসছেন? বেশিরভাগ জায়গায় প্রেসক্রিপশন হচ্ছে যে কিছু ভিটামিনস, কিছু সাপ্লিমেন্ট, কিছু রক্তবর্ধক ঔষধ, সেগুলাই যে কাজ হয় না তা না, কিন্তু ফর দ্য টাইম বিং অল্প সময়ের জন্য হয়তো একটা ভালো রূপ দিবে। অধ্যাপক ডাক্তার জিনাত মেরাজ, আপনার কাছে জানবো যে স্বল্প সময়ের জন্য যাদের চুল পড়ছে, ডেঙ্গু, কোভিড অথবা যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন অথবা অসুস্থতা, সেগুলো কি আসলে কত বা কম সময়ের মধ্যে ফেরানো যায়, নাকি এটিও আসলে লং টার্মের জন্য হারিয়ে যায়? এখন যেটা হচ্ছে যে কোনো একটা জ্বর হোক বা কোভিডের পরে যে চুলটা পড়ছে, সেই চুলটা কিন্তু ওই যে শরীরের উপরে যে একটা বড় আঘাত আসে বা কোভিডের মতন একটা বড় একটা মাল্টি অর্গান মানে ডিজিজ হয়, তখন চুলটা যে গ্রোয়িং ফেজে চুলটা থাকে সেগুলি সবগুলি কিন্তু দে গো ইনটু টোটাল, মানে একদম বন্ধ হয়ে যায় ওদের কাজ, ওরা একদম নিজের কাজ বন্ধ করে দেয়, অ্যান্ড দ্য হোল বডি চেষ্টা করছে, স্পেশালি কোভিডের ক্ষেত্রে বলবো, হোল বডি চেষ্টা করে শরীর মানে একটা মানুষকে যেন ওর ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানসগুলির ঠিক রাখার জন্য। সো চুলটা গোজ ইনটু টোটাল একটা শাটডাউনে চলে যায়। তারপর যখন পেশেন্টটা ভালো হয়ে যায় তখন চুলগুলি তারপর পড়তে শুরু করে, শেডিং ফেজে চলে যায়, খুব তাড়াতাড়ি চুল পড়ে যায়, অনেক চুল পড়ে কোভিডের পরে। কিন্তু এটাতে নিরাশ হওয়ার কিছু নাই, বিকজ 4 থেকে 6 মাস পরে দেখা যায় যখন ওর মানুষের রোগীর বডিটা স্বাভাবিক হয়ে আসে, তখন ওর চুল আবার
আবার গ্রো করতে শুরু করে, চুলগুলি ফেরত পায় আফটার 4 to 6 months। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জাহিদ পারভেজ, আপনার কাছে জানবো যে যারা বংশগতভাবে চুল হারাচ্ছেন, যেহেতু এই সংখ্যাটা সব থেকে বেশি, তাদের কত আগে আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? তখনই আমাদের কাছে আসা উচিত যখন একজন মানুষ গোসল করার সময় দেখা যাবে যে স্ক্যাল্পটা দেখা যাচ্ছে। নর্মালি কিন্তু মাথায় পানি ঢাললে নর্মাল হেয়ারের একজন পার্সনের, যাদের অতিরিক্ত পাতলা জন্মগতভাবে সেটা আলাদা, স্ক্যাল্প দেখা যায় না। গোসলের সময় যখন পানি ঢালবেন তখন যদি স্ক্যাল্প দেখা যায়, সেটা এই জায়গায় হতে পারে, দুই পাশে হতে পারে, মাঝখানে হতে পারে, তখনই আসলে আমাদের শরণাপন্ন হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রেই আমরা অতি দ্রুত কনজারভেটিভ যে ট্রিটমেন্ট মেজারগুলো আছে সেটা শুরু করে দিই। পরবর্তীতে বিভিন্ন ইনভেসিভ প্রসিডিওর, আপনি জানেন, মাইক্রোনিডলিং থেরাপি, স্টেম সেল থেরাপি, পিআরপি থেরাপি, বিভিন্ন লেজার থেরাপি, যেটা দিয়ে এই যে তার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার প্রসেসটা এটাকে ডিলে করে দিই। তার হয়তো 2 বছরের মধ্যে চলে যাওয়ার কথা, সেটা আমরা টিকিয়ে রাখি 5 বছর, 6 বছর, 7 বছর। সেটাও কিন্তু একটা বড় পাওয়া পেশেন্টের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে অধ্যাপক ডাক্তার জিনাত মিরাজ, আপনার কাছে জানবো যে যে কোনো সাধারণ মানুষের জন্য বিজ্ঞানসম্মত পথ তার চুলের যত্নের জন্য অথবা চুল না হারানোর জন্য কি হতে পারে, সংক্ষেপে জানবো আপনার কাছে। বিজ্ঞানসম্মত যদি হতে হয় তাহলে পেশেন্টদের অ্যাওয়ারনেসটা আমাদের দরকার। বিজ্ঞানসম্মত হতে হলে পেশেন্টদের বেসিক জিনিসটা বুঝতে হবে যে একটা মানুষের নর্মাল চুল পড়ে, নর্মাল চুল পড়াটা কখন, অস্বাভাবিক কখন। আর যদি নর্মাল চুল ওর যদি অস্বাভাবিক পড়ে তখন কি করবে সে? তখন সে বুঝে ওর হেয়ার কেয়ারটা করবে। সেই সময় সে চুলটাকে স্ট্রেটনিং, কালারিং, তারপর রিবন্ডিং এগুলি থেকে বিরত থাকবে অনেক দিন। আর হলো যে বিজ্ঞানসম্মত যদি বলা হয় যে আমরা চুল পড়ছে, আমরা চুল পড়া থামানোর জন্য যেসব আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, সেগুলি দেখে আমরা একদম পিন পয়েন্ট করে ট্রিটমেন্ট দিতে পারি। সো একটা পেশেন্টকে বুঝতে হবে যে 100-150 থেকে বেশি চুল আসছে। আরেকটা জিনিস হলো যে সিম্পল একটা টেস্ট নিজেও করতে পারে বাসায়, সেটা হলো 50-60টা চুল হাতে নিয়ে বিটুইন ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড সেকেন্ড ফিঙ্গার এরকম নিয়ে যদি চুলটাকে টানে, 50-60টা চুলের মধ্যে যদি প্রতিবার টানার পরে যদি এটা সামনের চুল আর পিছনের চুল থেকে, পিছনের অংশ থেকে করা হয়, যদি 6 থেকে বেশি চুল পড়ে তার মানে এটা সিগনিফিক্যান্ট হেয়ার লস। হ্যাঁ, এটা একটা হেয়ার পুল টেস্ট বলি আমরা। সো এইভাবেও পেশেন্ট নিজে করে যদি আমাদের কাছে আমরা শিখাই দিতে পারি যে তুমি এটা খেয়াল রেখো, কত পড়ে সেটা দেখো, তারপর শ্যাম্পু ইউজ করাটা। আর যদি চুলটা খুব ড্রাই থাকে তাহলে চুল শ্যাম্পু করার পরে ভেজা চুলে একটু হেয়ার সিরাম দেওয়া, যেগুলোর মধ্যে একটু প্রোটিনযুক্ত থাকে হেয়ার সিরামস। সো মিনিমাম এতটুকুই, এটাই হলো মানে মেইন যত্ন। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর স্টুডিওতে আছেন ডাক্তার জাহিদ পারভেজ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, দীর্ঘ সময় আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একেবারে বিক্ষিপ্তভাবে চিকিৎসা না করে আপনার অস্বাভাবিক হারে চুল পড়লে একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন এবং তার ব্যবস্থাপত্র অনুযায়ী আপনি চলতে থাকলে আপনার হারানো চুল ফিরে পাবেন। আজ এ পর্যন্তই। আগামী বুধবার একই সময়ে হাজির হবে বদ্যিবাড়ি নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।